করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। দেশেও কমছে না আক্রান্তের সংখ্যা, কমছে না প্রাণহানিও। তাই সবাইকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই আপনারা আপনাদের প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের এই অনুষ্ঠানের মাধ্যমে। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুকে পেজে লিখে জানাতে পারেন আপনাদের জিজ্ঞাসাগুলো, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU আছেন। ডাক্তার শারমিন আব্বাসী সহসে আমাদের সাথে যুক্ত হবেন, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ডাক্তার আবু সৈয়দ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত আছেন ফারহানা রহমান, সংবাদ উপস্থাপক ও রিপোর্টার ৭১ টেলিভিশন। একজন সংবাদকর্মী আমাদের সাথে আজ উপস্থিত আছেন। তার আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এবং সেরে উঠবার অভিজ্ঞতাটা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে অসামান্য ভূমিকা রাখে এই মানুষটি একে একে গড়েছেন ৪১টি প্রতিষ্ঠান। আজকের এই চলে যাওয়ার মাধ্যমে যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা কখনই পূরণ হবার নয়। দর্শক, শ্রোতা, বন্ধু, অনুরাগী যে যেখানেই আছেন, সকলের কাছেই প্রার্থনা, ছেড়ে যাওয়া এই মানুষটিকে আপনারা আপনাদের প্রার্থনায় স্মরণ রাখবেন, যাতে করে সৃষ্টিকর্তা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। দর্শক, এই পর্যায়ে আপনাদের আরও একটু মনে করিয়ে দিতে চাই, দেশে আবারও বেড়েছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ পরীক্ষার তুলনায় সংক্রমিত হয়েছে ২৪.৯৫%। একদিনে মারা গেছেন আরও ৩৯ জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৪২৩ জনের। এতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩,০৯৯ জন। ৩৯ জনের মৃত্যুসহ মোট মৃত্যু সংখ্যা ২,৩৯৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৭০৩ জন। মানুষের মধ্যে আতঙ্ক কমছে উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, কমছে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সংখ্যা। পাশাপাশি করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, এই সংকটের সময় যে যেখানেই যাচ্ছেন নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে দিবেন, কারণ আপনার একটু অসচেতনতাই অনেক বড় প্রভাব ফেলতে পারে আপনার প্রিয় মানুষ চারপাশের উপর। তাই আপনাকে সচেতন থাকার আর কোনো বিকল্প নেই। এই পর্যায়ে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কাছে আমরা যেতে চাই। তার আগে আমাদের সাথে যেহেতু ফারহানা রহমান যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু অভিজ্ঞতার কথা জানতে চাই। সংবাদ মাধ্যমের কর্মী বা সংবাদকর্মী হিসাবে আমাদের প্রতি মুহূর্ত কিন্তু একটা সংকটের জন্য প্রস্তুত থাকতে হয়। সেই জায়গায় আপনি আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আবার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। আমাদের পেশায় এটাই খুব স্বাভাবিক বিষয়। তবু আপনার কাছ থেকে একটু জানতে চাই, গণমাধ্যম কর্মী হিসাবে বা ফ্রন্টলাইনার হিসেবে এই যে আপনার যুদ্ধটা, পরিবারের সাথে কিভাবে ব্যালেন্স করেছেন পুরো বিষয়টি? আমি যখন প্রথম জানতে পারলাম যে আমি করোনা পজিটিভ এসেছি কোভিড-19-এ, জানার পরপরই আপনাদের এখানে যে শারমিন আব্বাসী রয়েছেন, শারমিন আব্বাসীর সাথে আমার কথা হয়েছে। এছাড়াও আমরা বিজেসি থেকে যে সাপোর্ট পেয়েছি, আমাদের যে সংগঠন রয়েছে সেখানে ডাক্তার তুষার আমাকে প্রথম জানিয়েছেন যে আমি আসলে করোনা পজিটিভ। ঠিক সেই মুহূর্তে আমার আসলে একটা শক, মানে একটা ধাক্কা লেগেছিল ওইটুকুন মুহূর্তেই। কিন্তু এরপর আসলে মানসিক শক্তিটা যে অনেক বড় সাপোর্ট হিসেবে কাজ করে, সেটা তখন আমি দেখলাম যে আমাকে আসলে ওই হয়তো আধা ঘন্টা বা ১ ঘন্টার যে একটা ধাক্কা, এর পরপরই আসলে আমি দেখলাম আমার পরিবার, অর্থাৎ আমার হাজবেন্ড, আমার বাচ্চা, এরা সবাই আমাকে বুঝাতে শুরু করলো যে আসলে এটা তেমন কিছু না, এটা খুব কঠিন কিছু না, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কারণ তোমার সেরকম কোনো সিমটম নেই। তারপর আমি আমার অফিসকে জানানোর পর আমার অফিস, সেখানে আমার যারা সহকর্মীরা রয়েছেন, আমার যারা ঊর্ধ্বতনরা রয়েছেন, তারা সবাই সাপোর্ট দেওয়া শুরু করলেন এবং সেটা আসলে অনেক বড় সাপোর্ট। কারণ আমি যেটা টের পেয়েছি এই সময়টায় বাসায় থেকে, যে প্রায় ১.৫ মাসের মতো আমাকে থাকতে হয়েছে, সেখানে আমি দেখেছি যে একমাত্র মানসিক শক্তি সুস্থ থাকার অন্যতম উপায়। আমি যদি মানসিকভাবে শক্ত থাকি, আমি যদি মনে করি যে আসলে এটা তেমন কোনো বড় ধাক্কা নয়, যেহেতু আমার আসলে দীর্ঘমেয়াদী কোনো রোগ নেই যেটা আসলে
আশঙ্কার কারণ দিন শেষে। যেহেতু আমার সেই ধরনের কোনো রোগ নেই, সেই জন্য আমি অনেকটাই আমার একটা অ্যাডভান্টেজ ছিল। এবং এখানে যে ছোট, ছোট সমস্যাগুলো হচ্ছিল, যেমন শ্বাসকষ্ট হওয়া, জ্বর আসা, খাবারের স্বাদ না পাওয়া, এগুলো আমি মেনে নিয়েছিলাম একটা পজিটিভ ওয়েতে যে এটা আমার হবে। আ এ এ এটার ভেতর দিয়ে আমাকে যেতে হবে। এবং সেই সাথে আমার যারা আমার আশেপাশে যারা ছিলেন, সবাই ভীষণ পজিটিভ ছিলেন আমার সাথে। যে এটা খুব তেমন কিছু না। আমার হাসব্যান্ড, আমার বাচ্চা তারা দূরে ছিল আমার কাছ থেকে হয়তো কিছুদিন। কিন্তু সেটা খুব মন খারাপ করে না যে এটা খুব শকিং কিছু না যে না এরকম হয়ে গেছে, ভয় পেতে হবে, দূরে থাকতে হবে, এটাকে আসলে মানে একটা চাপের মধ্যে যে পড়ে যাওয়া সেটা হয় নাই। আমার কাছে মনে হচ্ছে এটা প্লাস পয়েন্ট যে যারা এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন বা মনে করেন যে আক্রান্ত হতে পারেন, সারভাইভ করার জন্য এটা সবচেয়ে বড় জায়গা। ফারহানা রহমান, এবং নিশ্চয়ই যখন আপনি খুব আমার সৌভাগ্যবান যে আপনার পরিবারের কাছ থেকে এই সাপোর্টটুকু আপনি পেয়েছেন। আপনার কি মনে হয় সারা বাংলাদেশে এই একই রকম চিত্র বা একই রকম ঘটনা ঘটছে? না, একেবারেই না, একেবারেই না। আ আ আমি জানি, আমি অনেকের ঘটনা জানি। যারা যখন আ আ আক্রান্ত হচ্ছেন, তারা স্বাভাবিকভাবে যে বলতেও পারছেন না আমি আক্রান্ত। আ আমি এমনও ঘটনা জানি, আ স্ত্রী আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, স্বামী তাকে দেখতে যাচ্ছেন না। কারণ তার বাসায় তার শাশুড়ি, আ ভদ্রমহিলার যিনি শাশুড়ি, তিনি আছেন এবং তার শ্বশুরবাড়ি থেকে বলা হচ্ছে যে, "তুমি আসলে তাকে দেখতে যেতে পারবে না।" মানে এটা কত ভয়াবহ যে এই সময়টায় আসলে আমি তাকে অন্তত টেলিফোনে কথা বলতে পারব না। সভ্যতা আর একটু মানবতা আসলে এই ভয়ানক সংকটে পড়বে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। নতুন করে সম্পর্কগুলোকে আরো একবার আমাদের দেখিয়ে দিচ্ছে। যাই হোক, আপনি আমাদের সাথে থাকবেন, আপনার কাছ থেকে অভিজ্ঞতাগুলো আমরা জানতে চাই। তবে একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, বলছি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আমার নাম মঞ্জুরা, আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে বলছি। জি আমার সমস্যার কথাগুলি বলবো? জি বলুন, বয়স বলে সমস্যার কথা বলুন। আচ্ছা, বয়স হলো 40 উপর 4 বছর। জি হয়েছে আমার এই যে পেসমেকার বরানো হয়েছে তো 5-6 মাস আগে হয়েছে আর কি। কিন্তু ওটা কোনো সমস্যা না, আমার পালস ভালো চলছে। কিন্তু আমার হার্টের দিক থেকে একটু সমস্যা। আমি দম ফেলাইতে নিলে আমার খুব কষ্ট হয় স্যার। দম ফালাতে কষ্ট হয়? হ্যাঁ, দম ফেলাইতে কষ্ট আচ্ছা। হয়। আর হাঁটলে পারা যদি হাঁটি 0.5 ঘন্টা কি 20 মিনিট হাঁটলে মাথার মধ্যে ঠান্ডা উঠে না, কিরম জানি ফালাই দেওয়ার জন্য করে আর কি। আচ্ছা, আপনার পেসমেকার বসানোর কথা আপনি বলেছেন। আপনার কি উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের সমস্যা আছে? না, আমার ডায়াবেটিস নাই। আমি তখন পরীক্ষা করে আমার যে অপারেশন করা হয়েছিল জি ডায়াবেটিস ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে লাইনে থাকবেন, সংযোগটি বিচ্ছিন্ন করবেন না। এস এম মোস্তফা জামান আপনি শুনছিলেন। যে আপনার হার্টের যে কার্যক্ষমতা ইজেকশন ফ্র্যাকশন কত, এটি কত থাকে? আপনার নামটি বলুন একটু আপনার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মঞ্জুরা। জি, আপনি নাম কোথা থেকে বললেন? টাঙ্গাইল থেকে উনি ফোন দিয়েছেন আমাদের। টাঙ্গাইল থেকে। জি, আপনার কি ইজেকশন ফ্র্যাকশন হার্টের কার্যক্ষমতা কত? আমি যার হার্টের যে পরীক্ষাটাই তো করা হয়েছিল তখনই যখন বলতে পারবেন না সেটা হাঁটলে কি এখন কোনো বুকে চাপ বা ভার আছে কিনা? হ্যাঁ আছে, ভার লাগে, বুকে চাপ দেয়, এই নিঃশ্বাস কিন্তু কত টাইম একটু কষ্ট হয় আমার। হ্যালো, কি বলছেন? ওনার হাঁটতে গেলে অস্বস্তি হয়, বুকে চাপ লাগে, এটা বলছিলেন। জি, একটি হলো বিষয় আমি বুঝতে পেরেছি, সেটা হলো যে আপনার আমি মনে হয় চিনতে পেরেছি যেটাকে, যে আপনার মনে হয় আমাদের হাসপাতালে আমরা পেসমেকার লাগিয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। হ্যালো, হ্যাঁ শুনছি। আমরা যেটা হলো যে আপনার ইমার্জেন্সি নাড়ির স্পন্দন কমে যাওয়াতে আমরা ইমার্জেন্সি পেসমেকার করি। সেটা হলো যে আমরা পেসমেকার এমন একটা বিষয় যে নাড়ির স্পন্দন হার্ট রেট যখন আপনার কমে যায়, সঙ্গে ব্লাড প্রেশার কমে যায়, এটি ইমার্জেন্সি কারণে তখন হয়তো আমরা পেসমেকার করি। পরবর্তীতে হার্টের কোনো ব্লক আছে কিনা সেটা জানার জন্য আসলে আমরা পরে ফলো আপে আসতে বলি যে একটি অ্যাঞ্জিওগ্রাম করতে হয় যে আসলে ব্লক আছে কিনা সেটা দেখতে হবে। যদি ব্লক থাকে ব্লকের চিকিৎসা করতে হবে। পেসমেকার আশা করি কোনো সমস্যা হয় না, কারণ যদি দরকার মনে করি আমরা পেসমেকার পরীক্ষা করার পরীক্ষা আছে যেটি উপর থেকে একটু চুম্বক দিয়ে পরীক্ষা করা যায় যে পেসমেকারটি কার্যকর কিনা। আমরা বলবো সেটির জন্য আশা করি সমস্যা হওয়ার কথা না, শ্বাসকষ্ট সমস্যা হওয়ার কথা না। দ্বিতীয় কারণ হলো যদি হার্টের ইকোকার্ডিওগ্রাফি করতে পারলে ভালো হয়। এই মুহূর্তে তার হার্টের ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের কার্যক্ষমতা কত, যদি হার্টের কার্যক্ষমতা কম থাকে মানে ফ্র্যাকশন, তাহলে আমরা পানি কম পান করতে বলি এবং একটি ল্যাসিক্স জাতীয় ওষুধ আমরা সকালবেলায় খেতে বলি। আপনি ল্যাসিক্স 40 মিলিগ্রাম একটি করে প্রতি সকালে খাবেন।
দীর্ঘদিন আপনার শ্বাসকষ্ট হয় এই অথবা অর্ধেক খেতে পারেন। তৃতীয় কারণ শ্বাসকষ্ট অ্যালার্জি থেকে হতে পারে। আমরা বলবো যে এর জন্য আপনার একটি ইনহেলার ব্যবহার করতে পারেন। একটি ডেক্সিটল 250 ইনহেলার 2 চাপ করে 2 বেলা নিবেন এবং যদি অ্যালার্জি থাকে সঙ্গে মন্টেলিউকাস বা মোনাস 10 মিলিগ্রাম 1 করে প্রতি রাতে খাবেন। আর একটু স্টিম নিবেন, পানি ফুটিয়ে বরফ ফুটলে এতে করে 5 ফুটে হা করে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে আমরা ইনহেলেশন। আশা করি ভালো থাকবেন। আর আমরা যেগুলো বলছি যে অ্যালার্জি খেলে বা শ্বাসকষ্ট বাড়ে, ঠান্ডা, ধুলোবালি এরকম জিনিস থেকে দূরে থাকবেন এবং যেসব খাদ্য তালিকা সমস্যা হয় সেগুলো থেকে দূরে থাকবেন। আশা করি ভয়ের কোনো কারণ নেই। আমরা যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো মেনে চলবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে আবার যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে একজন লিখছেন, তার নাম শারমিন, বয়স 28, নোয়াখালী থেকে, 3 মাসের প্রেগনেন্ট তিনি। এটা তার দ্বিতীয় প্রেগনেন্সি। 2 মাসের সময় ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার তাকে ওষুধ দিয়েছে ফলিক জি, ভিটন বি, সিলিকাল ডি। ওষুধ খাওয়ার পর থেকে তার ওজন বেড়ে যাচ্ছে অনেক। 1 মাসে প্রায় 2 থেকে 2.5 কেজি করে ওজন বাড়ছে। ওজন বাড়ার কারণে তার কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা হচ্ছে। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি ছাড়া আর কোনো টেস্ট দেননি। সমাধান চাচ্ছেন তিনি আমাদের কাছে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা হলো যে ওজন তো বাড়বে, প্রেগন্যান্সিতে ওজন বাড়বে, ওজন বাড়া নিয়েও আমরা কিন্তু কথা বলে আসছি প্রতিদিনই। এক্ষেত্রে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে প্রতি মাসে 2 কেজি করে ওজন বাড়াটা কিন্তু নরমাল একটা বিষয়। এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু 2 কেজির উপরে যদি ওজন বাড়ে সেক্ষেত্রে কিন্তু একটু ইভ্যালুয়েশন করার দরকার আছে যে প্রেগন্যান্সিতে তার ডায়াবেটিস হচ্ছে কিনা এবং প্রেগন্যান্সিতে তার ব্লাড প্রেশার বাড়ছে কিনা। আমরা বারবারই বলছিলাম যে প্রেগন্যান্সিতে ব্লাড সুগার লেভেলটা খাওয়ার আগে 6 এর মধ্যে রাখা, খাওয়ার পরে 7 এর মধ্যে থাকতে হবে। এবং যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ব্লাড প্রেশার যেটা আছে 140 বা ইনক্রিজ করবে, একটু তলপেটে ব্যথা হওয়া বা এই ক্ষেত্রে যেটা হয় যে কোমরে একটু ব্যথা হয়, এগুলো খুব হবে। কিন্তু এটা যদি বেশি হয় সেক্ষেত্রে একটু রেস্ট নেওয়ার বিষয় থেকে যায়। যখনই ব্যথাটা বাড়বে আপনি একটা ফ্ল্যাট বিছানায় শুয়ে পড়বেন। বিছানার যে জায়গাটা সেই জায়গাটা একটু শক্ত হলে আপনার জন্য ভালো হবে, প্রথম কথা। আর দ্বিতীয় যে বিষয়টি আছে, ওষুধ খুব ভালো কাজ দেয়। এর মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়াম 2 বেলা করে যদি উনি খান এবং নিউকোস বি একটা ট্যাবলেট আছে সে খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার একটু বেটার ফিলিংটা হবে। বাট ওজন যদি কম্পারেটিভলি আরো বেশি বাড়া শুরু করে সেই ক্ষেত্রে আমি বলব ডাক্তারের কাছে যাবেন এবং একটু ইভালুয়েশন করার প্রয়োজন আছে এখানে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আরও একজন লিখেছেন, তার নাম সামারা এবং তার বয়স 23, আনম্যারিড, ওজন 40 কেজি। তার ঘুম খুব কম হয় এবং হাত পায়ে খুব দুর্বল মনে হয়, কোনো কাজ করতে পারেন না তিনি ভিটামিন D3 খাচ্ছেন প্রতি উইকে 1টি করে। হাতের তালু পায়ের নিচে জ্বালাপোড়া করে, মাথাটা সব সময় গরম থাকে, সাথে গ্যাসেরও প্রবলেম আছে, আর পিরিয়ডও তার নিয়মিত হয় না, এমনটি জানিয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী এবং এস এম মোস্তফা জামান। দুজনের সমন্বয়ে উত্তরটা দিতেছি। প্রথমে ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে শুনি। হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের সিম্পটম যদি থাকে, আনডিউ ফ্যাটিগনেস, মানে কোনো কারণ ছাড়াও অনেক সময় আমাদের মেয়েদের মনে হয় যে তাদের খুব খারাপ লাগছে, উইকনেস লাগছে। আমরা কয়েকটা জিনিস আমাদের গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইভালুয়েশন করার চেষ্টা করি। এরপরে ডক্টর মোস্তফা জামান যুক্ত করবেন এখানে যে আমরা এনিমিয়াটা আছে কিনা, আমাদের মেয়েরা কিন্তু খুব বেশি রক্ত শূন্যতায় ভোগে, তার থাইরয়েডের প্রবলেম আছে কিনা, হাইপোথাইরয়েডিজম মনে হবে ঘুম ঘুম লাগে, খুব টায়ার্ড লাগে, এটাকে আমরা বলি আনডিউ ফ্যাটিগনেস। কারণ খুঁজে পাই না কিন্তু দেখা যায় কিছু একটা হয়ে আছে। আর এটা হচ্ছে ব্লাড সুগারের কোনো প্রবলেম আছে কিনা, সেই জায়গাগুলো আমাদেরকে ইভালুয়েশন করতে হয় এবং করে দেখতে হয়। এবং গাইনোকোলজিক্যাল একটা প্রবলেম বেশ কয়েকদিন ধরে আমরা বলছিলাম যে অনিয়মিত মাসিক, হঠাৎ ওজন বেড়ে যাওয়া এবং হরমোনাল কিছু ডিঅ্যারেঞ্জমেন্ট মিলে যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো মেয়ের হয়, তারও কিন্তু যেহেতু মেটাবলিক চেঞ্জটা হয় তার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমটা আমরা খুব বেশি পাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি এরকম কিছু হয় এই জায়গাগুলো একটু ইভালুয়েশন করতে হবে। সেরাম টিএসএইচ, সেরাম প্রোল্যাকটিন, একটা আলট্রাসোনোগ্রাফি এন্ড ওডিটিটি করলে মোটামুটি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানতে পারি। আর সিবিসিতে হিমোগ্লোবিন লেভেলটা দেখলে যদি সেটা আমাদের 10 এর নিচে থাকে তাহলে মোটামুটি এনিমিয়া ধরে নিয়ে সেটাকে আবার ইভালুয়েশন করতে হয় যে কেন হচ্ছে। আর এই জায়গায় আরেকটা জিনিস যুক্ত করে রাখি যে আজকে আমার বন্ধু ফারহানা এখানে আছে, ওর যে বিষয়টা সেটা হচ্ছে যে সে খুব সাহসী ছিল তার যখন করোনায় সে আক্রান্ত হয়, কিন্তু ও একটা শিক্ষা আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে রোগী যে তারও কিন্তু পুরো ফ্যামিলিকে মোটিভেশন করার একটা বিষয় থাকে। কারণ রোগী যে সে তো ফ্যামিলি থেকে মোটিভেটেড হবে, বাট পেশেন্ট যে সেও কিন্তু ফ্যামিলিকে মোটিভেট করতে হবে যে আমি সুস্থ আছি, ভালো আছি, আমাকে নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই। এই সাহসটা তার মধ্যে ছিল এবং তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। এস এম মোস্তফা জামান, যে বিষয়টা আসলে আমাদের দেশে অনেক রোগীরা, বিশেষ করে মহিলারা বলে থাকেন শরীর দুর্বল এবং তার নানা কারণে শরীর দুর্বল লাগে, খেতে ভালো লাগে না, এরকম রোগী কিন্তু আমাদের কাছে চেম্বারে অনেকেই আসে, যেটি
ডক্টর শারমিন আব্বাসী বলছিলেন, আমরা বলবো আসলে আমরা প্রথম দিকে বেশি পরীক্ষা করতে বলি না। রোগীর হিস্ট্রি নিয়ে বুঝতে পারি তার দুটো ধরনের সমস্যা হতে পারে। একটি শারীরিক সমস্যা, একটি মনের দিকে সমস্যা। আমরা বলি মনোদৈহিক বিষয় নিয়ে বেশি পাই। দেখা যায় যে শারীরিক সমস্যা নিয়ে অল্প কিছু পরীক্ষা করে আগে রোগী একবারে সব পরীক্ষা করার দরকার নেই। যেটি বলছিলেন ডক্টর শারমিন আব্বাসী, হিমোগ্লোবিনের কথা আমরা বলি। আর কিছু জেনারেল কিছু পরীক্ষা, অল্প কিছু থাইরয়েড সহ বুকের এক্সরে এবং অল্প কিছু পরীক্ষা করে যদি দেখি যে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যানিমিয়া থাকলে সেদিকে যাব। আরেকটি হলো যে পরিবারের অন্যান্য যারা আছে তারা যদি সাপোর্ট দেয়, অনেক সময় দেখা যায় তারা কথা বললে ঠিক মতো যে সবাই মিলে আমরা ডিসকাশন করি, মনের দিকে কোনো সমস্যা থাকে সেগুলো যদি অনেক সময় দূর করতে পারি, তাতে করেও কিন্তু অনেকটা বেড়ে যায়। অর্থাৎ তাকে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটি প্রমাণ করতে হবে। যদি এই গুরুত্বটা আমরা দিতে পারি, অনেক সময় দেখা যায় অনেক কারণে যদি শরীরে কোনো সমস্যা না থাকে, তার কিন্তু এই ধরনের দুর্বলতা বা এই ধরনের যে সিমটম গুলো, সেগুলো কিন্তু মনের সিমটমের জন্য কিন্তু শরীরের সিমটম হতে পারে। আমরা বলছি তাকে, আশা করি বড় কোনো সমস্যা হবে না, কারণ আমাদের অনেক রোগীরা পাই পরীক্ষা করে আমরা কোনো বড় কিছু পাই না। শুধু আমরা একটু ডিসকাশন করে তাকে যদি ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকের এই দুর্বলতা কেটে যায়, ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। এস এম মোস্তফা জামান। আবু সাইদ শিমুল, আপনার জন্য একটি প্রশ্ন আছে। একজন লিখছে, তার ছেলের 10 বছর বয়স, হাত পা অনেক ঘামায় আর ঘন ঘন পানির পিপাসা পায়, অনবরত থুতু ফেলতে থাকে, কি করণীয়? আসলে এটা যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে একটা সমস্যা, আর যদি অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে আরেক চিকিৎসা। রিসেন্টলি কিন্তু অনেক বাচ্চারই এই ধরনের সমস্যাগুলি হচ্ছে। আরো অনেক ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে আলাপ করছি, যে মনোদৈহিক সমস্যা, যেহেতু বাচ্চারা বাইরে যেতে পারছে না, তাদের স্কুল বন্ধ, তাদের বাইরে যে খেলতো, সামান্য একটু যে খেলার সুযোগ ছিল সেটা নেই। আবার এক ধরনের ভীতি, বড়দের কাছ থেকে দেখে দেখে কিন্তু তাদের মনের মধ্যে একটা চাপ পড়ে। সেই কারণে কিন্তু অনেক বাচ্চা এই ধরনের সিমটম গুলি করছে, যে থুতু ফেলছে, অনিদ্রা বা গ্যাজেটের প্রতি তারা আসক্তি হয়ে পড়ছে। এই জিনিসগুলো প্রথমে আসলে ফাইন্ড আউট করতে হবে কেন করছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ওর সাথে সময় কাটাতে হবে এবং এই পরিস্থিতি লুকালে চলবে না। পরিস্থিতিটা বোঝাতে হবে যে করোনা কি, কেন আমরা বাসায় আছি, কেন আমরা বাইরে যাচ্ছি না, কেন বারবার হাত ধুতে হবে, কেন মাস্ক পরতে হবে, এই জিনিসগুলো বোঝাতে হবে। সে যেটা ভয় না পায় সে হিসেবে তার সাথে গল্প করতে হবে এবং ভীতিটা তার কাছ থেকে দূর করতে হবে। এবং গ্যাজেট, মোবাইল, টিভি এগুলি যাতে না দেয়, আমরা নিজেরাও যাতে এগুলিতে আসক্তি হয়ে না পারি, তাড়াতাড়ি যেন ঘুমের অভ্যাস করি পরিবারের সবাই মিলে, তাহলে সেও আসলে ঘুমিয়ে পড়বে। এই জিনিসগুলো করে আসলে দেখবো এই সমস্যা দূর হয় কিনা। তারপরে আসলে এই বাচ্চাদের যদি রিসেন্টলি না হয়, অনেকদিন ধরে হয়ে থাকে, তাহলে বাচ্চাদের হিটেড ইউটিআই থেকে যায়, কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে আমরা বলি। বাচ্চারা কিন্তু প্রস্রাব ধরে রাখে, দেখা যায় অনেকক্ষণ ধরে সে কোনো একটা খেলায় বা কাজে ব্যস্ত, সে তবুও প্রস্রাব করতে যাচ্ছে না, দেখা যায় আবার যখন ঘটছে খুব দ্রুত আবার বাথরুমে যেতে চেষ্টা করছে। এই ধরনের জিনিসগুলো থাকে। বাচ্চাদের ইদানিংকারের বাচ্চাদের কিন্তু সূচিবাই থাকে, তারা দেখা যাচ্ছে কোনো একটা টয়লেট পছন্দ হচ্ছে না বা কোনো কিছু সে সহজে বাথরুমে যেতে চায় না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আবার পায়খানা যদি ফসা থাকে, আমরা কনস্টিপেশন বলি, তাতেও ইউরিনারি ইনফেকশন হয়। সেজন্য আমরা বলি ফাইবার জাতীয় তারকে খাওয়াতে হবে। এই সময় আমের সিজন, আম খাওয়াতে পারি, বা আমরা পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলিতে ফাইবার রয়েছে, শাক রয়েছে, এগুলি খেলে তার যদি পায়খানাটা ক্লিয়ার হয়, ইউরিন ইনফেকশনটা হবে না। তো যেহেতু বারবার প্রস্রাব করছে, তাকে 10 বছর বয়সে আমরা কিছু ওষুধ দিতে পারি। সিপ্রোসিন যে সিরাপটি পাওয়া যাচ্ছে, সেটা 1.5 চামচ করে দুবার 8 থেকে 10 দিন সেটা খাবে। আর যদি আমরা বলি যে বারবার থুতু ফেলছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি 6 মাসের মধ্যে কৃমির ওষুধ না খাইয়ে থাকে, তাহলে সে একটা কৃমির ওষুধ খেতে পারে এই বয়সে। অ্যালবেন ডিএস 400 মিলিগ্রামের, আজকে একটা খাবে বা কালকে খেলে 1 সপ্তাহ পর আরেকটা খাবে। কৃমির ওষুধ কিন্তু সবাই একসাথে খেতে হবে, সেজন্য সাবান দিয়ে হাত ধুই। এরপরেও যদি দেখা যায় যে বারবার প্রস্রাব করার, ইদানিংকালে কিন্তু ছোট বাচ্চাদেরও ডায়াবেটিক হচ্ছে, জুভেনাইল ডায়াবেটিস, একদম খুব রেয়ার হলো, সেটাও কিন্তু আসলে একটু মাথায় রাখতে হবে যে সবকিছু করলে তবুও তার বারবার প্রস্রাব হচ্ছে বা পিপাসা পাচ্ছে, ঘেমে যাচ্ছে। এই সবকিছু করার পরেও যদি দেখেন যে তার এই সমস্যাটা যাচ্ছে না, তাহলে কিন্তু তাকে খালি পেটে এবং 2 ঘন্টা পরে একটা আপনি ব্লাড সুগার করে দেখেন এবং হিমোগ্লোবিন A1C এটাও যদি দেখেন, তাহলে কিন্তু আমরা রিমোট রেয়ার হলেও কিন্তু আজকাল প্রচুর বাচ্চা আমরা পাচ্ছি ফাস্ট ফুড খাওয়ার জন্য। সেটাও কিন্তু আমাদের শেষ পর্যন্ত একটু দেখতে হবে। তার আগ পর্যন্ত আমরা যে পরামর্শগুলো দিলাম সেগুলো একটু গ্রহণ করুন এবং ওষুধ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। দর্শক, আয়োজনে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই, তবে ফারহানা রহমান আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে আমরা আরো একবার যেতে চাই, আপনার অভিজ্ঞতার কথাগুলো শুনবো। দর্শক, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, এবং দর্শক যারা আমাদের দেখছেন বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের প্রত্যেককে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আপনারা জানেন দর্শক, আপনারা যারাই ফোন দিবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, তাতে করে আপনাদের প্রশ্ন আমাদের বুঝতে সুবিধা হবে। একজন দর্শক আমাদের অলরেডি ফোন করেছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। বাসা নাটোর জেলা বড়গ্রাম থানা। জি আমার একটা বাচ্চা আছে 17 মাস বয়স। জি তার মানে হাত পা ঠান্ডা থাকে, গা গরম হয়, জ্বর আসে না গোটা গায়ে, কিন্তু হাত পা ঠান্ডা থাকে, পা ঠান্ডা থাকে। আপনারা কি থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপেছিলেন? হ্যাঁ, মাপা হয়েছে। কত থাকে জ্বর? এই ধরেন স্বাভাবিক থাকে আর কি। স্বাভাবিক থাকে, কিন্তু গাটা একটু গরম গরম মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কত সময় দেখা যায় তাপমাত্রা বাইরে যাওয়ার একলাই নিয়ন্ত্রণ হয়। আর আপনার এই যে পায়ের ইয়াতে বাগি ওঠার মতো ওখানে গুড়গুড়ি সিস্টেম হয়েছে, এটা এর লাগি কি জ্বর আসে নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন? আসলে ঠিকমতো শুনতে পারেনি, শব্দ জটিলতার কারণে। আবার যদি একটু আপনি বলতেন। জি, উনি বলেছেন যে তার বাচ্চার ঘন ঘন জ্বর আসে বলে মনে হয়, 17 মাস বয়স, এবং পায়ের মধ্যে ফুসকুড়ির মতো কিছু একটি উঠেছে, বা এর জন্য জ্বর আসতে পারে কিনা তা জানতে চেয়েছেন। যেটা হয় আর কি, মাঝে মাঝে আমরা প্রশ্ন পাই, বাচ্চার টেম্পারেচার বেশি, ওনার মনে হয় যে জ্বর এসছে। আচ্ছা, আসলে শিশুদের ক্ষেত্রে আমরা বলে থাকি যেটা বাচ্চাদের তো তাপমাত্রা কমে যাওয়াটা কিন্তু খুব বিপজ্জনক। সুতরাং বাচ্চাদের তাপমাত্রা যদি একটু বেশি থাকে সেটা নিয়ে আসলে চিন্তা করবেন না। আসলে কত বেশি সেটা কিন্তু আপনাকে অবশ্যই থার্মোমিটার দিয়ে মাপতে হবে। এই কেমন জ্বর জ্বর মনে হচ্ছে বিষয়টা কিন্তু সাবজেক্টিভ। আপনার হয়তো ধরে একরকম মনে হতে পারে, আরেকজনের ধরে আবার আরেক মনে হতে পারে, কিংবা দেখা যাচ্ছে সমস্যাটা আপনার নিজের মধ্যেই, আপনারই হয়তো কোনো কিছু ধরলে এরকম গরম মনে হয়। সুতরাং থার্মোমিটার যেটা সাইন্টিফিক উপায়, যে থার্মোমিটার দিয়ে এই 17 মাস বয়সের বাচ্চার যদি জ্বর 100 থাকে তাহলে আমরা তাকে জ্বর বলবো। যদি সত্যি ধরে নিই আপনার বাচ্চার জ্বর অনেকদিন ধরে, তাহলে কিন্তু কিছু আসলে কাজ করতে হবে। কেন জ্বর আসছে, কোথাও দেখতে হবে তার প্রস্রাব হলুদ হচ্ছে কিনা, প্রস্রাব কমে গিয়েছে কিনা, ঘন হচ্ছে কিনা, ইউরিন ইনফেকশন হিডেন থেকে গেলে অনেক ক্ষেত্রে এই ধরনের জ্বর আসতে পারে, বা কান কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে আপনি কিছু টেস্ট করতে পারেন। সিবিসি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বলি, পিবিএফ করবেন, আর সাথে ইউরিনের যদি কালচার করতে পারেন সেটা করবেন, এবং চেস্ট এক্সরে, বুকের একটা এক্সরে। এই পরীক্ষাগুলো আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনি ফেসবুকে আবার দেখতে পারবেন। তখন যদি একটু শুনে নেন, সেই পরীক্ষাগুলো করে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পরবর্তী চিকিৎসা দিতে পারবো। কিন্তু তার আগে অবশ্যই আমরা বলবো প্রতিদিন অন্তত 3 বার আপনি জ্বর মাপবেন, জ্বরের একটা চার্ট করবেন, 7 দিন দেখবেন যে আসলে তার জ্বর আসছে কিনা। আরেকটা যেটা বলছি যে ফুসকুড়ির জন্য সাধারণত জ্বর আসে না। এটা ছোট ছোট বাচ্চাদের এসকেবিস বা অন্য কিছুর কারণেও হতে পারে। যদি দেখেন যে তার মধ্যে পানি রয়েছে, তাহলে আমরা খোস পাতটা বা এসকেবিস যেটা বলি সেটা হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে যারা তাকে লালন পালন করবেন, ঘরে যদি কোনো সাহায্যকারী থাকেন বা আপনারাও সাহায্য করে থাকেন, তাহলে অবশ্যই বাচ্চাকে ধরা লাগে এবং বাচ্চার মলমূত্র পরিষ্কার করার পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এছাড়া ওই জায়গাটাতে আপনি এসকেবেক্স একটা ক্রিম রয়েছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি চোখ এবং মুখ ছাড়া সারা শরীরে, মাথাতেও দিবেন। সেটা 12 ঘন্টা অন্তত রাখতে হয়, রাতে ঘুমের আগে দিলে দিনের বেলা দুপুর বেলায় তাই সে করবে। বাচ্চা সব কাঁথা জামা কাপড় সব গরম পানি দিয়ে ডেটল দিয়ে ধোয়ার পরে যদি আয়রন করতেন, এরপর যদি শুকতে দেন, তাহলে এই রোগকে ভালোভাবে যাবে। না হলে কিন্তু একটু সহজে যায়। দেখা যাবে যে অন্য কারো আছে কিনা, মা বা অন্য কারো থাকে, তাহলে তার কিন্তু এই ওষুধটি দিতে হবে। যদি দেখা যায় অল্প অল্প লাল দাগ, তাহলে বুঝবেন যে এটা, যদি পানি না থাকে তাহলে এটা স্কেবিস নয়। সেক্ষেত্রে এটা নিজে নিজেই চলে যাবে, কোনো একটা অ্যালার্জি জাতীয় খাবার থেকে হতে পারে। সেক্ষেত্রে অ্যালার্জি জাতীয় খাবার বা অন্য কোনো প্রসাধন, সেটা থেকে যদি তাকে বিরত রাখা যায় তাহলেই চলবে। এই মুহূর্তে যদি তার আসলে জ্বর থাকে, তাহলে এই বয়সে সিরাপ নাপা তাকে 1 চামচ অর্থাৎ 7 ml করে দিনে 3 বার, যদি জ্বর 100 থাকে তাহলে আপনি 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। আরো একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে কাকলি বলছি। জি। আমার হাজবেন্ডের 40 ইয়ার
48 ইয়ার্স। উনি 4 বছর ধরে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়, উনার এসবি ভাইরাস পজিটিভ। জি তো এখন মানে করোনার জন্য যেতে পারতেছে না, 6 মাস পর উনি যায়। এখন ওনার ওষুধ চলতেছে আপনার গ্যাসের জন্য চলতেছে বিলোস ডি, আর একটা টেনবির শো। এই দুইটা ওষুধ তিনি সবসময় মানে কন্টিনিউ খায়। এখন ওষুধও চলছে, তারপরে মানে বাইরে যেতে পারছে না। সেজন্য এখন আমি মানে কি করতে পারি সেই পরামর্শ নেওয়ার জন্যই। বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকবেন, সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না। ডাক্তারের হয়তো আরো কিছু জানবার থাকতে পারে। এস এম মোস্তফা জামান শুনছিলেন। ওষুধ দুটির নাম কি আবার বলবেন একটু আপনি? সব শোনা যাচ্ছে না ঠিক মতন। বিলোস ডি আর টেনবি 300 mg। আচ্ছা, এখন এখন কোনো উপসর্গ আছে কিনা আপনার? না, ওনার এমনিতে কোনো উপসর্গ নাই, মানে নরমালি ভালো আছে। জি, তার মানে আমরা বলছি আপনাকে ধন্যবাদ। আমরা এসবিএস পজিটিভ আপনি বলেছেন। আসলে পজিটিভ থাকলেই যে সবসময় যে খারাপ হবে তা কিন্তু নয়। তো আমরা আপনি হয়তো আতঙ্ক থাকতে পারে, যেহেতু কোনো উপসর্গ নেই। আমাদের মূল বিষয় যে ভাইরাসটি শরীরে যে আছে সেটি সক্রিয় কিনা। যদি সক্রিয় থাকে তার সেক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারে। আপনি দুটি ওষুধ খাচ্ছেন, সেটি অবশ্যই খাবেন। আর যদি করোনাকাল শেষ হয়, যেহেতু এই মুহূর্তে কোনো উপসর্গ নেই, করোনাকাল শেষ হলে আপনাকে কিছু পরীক্ষা দেখতে হবে যে ভাইরাসটি আসলে আপনাকে ক্ষতি করছে কিনা, সক্রিয় কিনা। সেজন্য আমাদের কিছু হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ একটি পরীক্ষা আছে, অনেক সময় লিভার বায়োপসি করতে লাগে। এগুলো করে জানা যায় আসলে সক্রিয় কিনা। সক্রিয় হলে আমাদের কিছু আরো কিছু ফলো আপ করতে লাগে। তবে মনে রাখবেন যে যদি কোনো উপসর্গ না থাকে, এই মুহূর্তে আপনার অন্য কোনো চিকিৎসকের দেখানোর দরকার নেই। করোনাকাল আপাতত যেহেতু ভালো আছে না, খাদ্যাভ্যাসে একটু আঁশযুক্ত খাবার রাখবেন, পরিমাণ মতো পানি পান করবেন, এক্সারসাইজ করবেন। আশা করি ভালো থাকবেন। আপনি এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে পজিটিভ হলো, আপনি যেহেতু ওষুধ খাচ্ছেন, আমাদের বিশ্বাস আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। ফারহানা রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা প্রচুর তথ্যের মধ্য দিয়ে প্রতিদিনই যাই, সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি বা রাত অবধি। সেক্ষেত্রে যত বেশি জানি আমরা, তত কিন্তু আমাদের মধ্যে ভয় লাগতে শুরু করে, ভয় কাজ করতে শুরু করে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে আমরা সচেতন হতে শুরু করি, কিন্তু একই সাথে মনের অনিচ্ছাতেও কিন্তু মনের মধ্যে একটা ভয় জন্ম নেয়। ঠিক এরকম একটি সংকটের মধ্যে নিজেকে কি করে স্থির রাখলেন এত বেশি, বা মানসিক শক্তি কি করে সঞ্চয় করলেন? ধন্যবাদ। এটা খুবই ভালো প্রসঙ্গ, কারণ সত্যি কথা বলতে আমি ওই সময়টাতে টিভি দেখা কমিয়ে দিয়েছিলাম। বিশেষ করে যে সংবাদগুলো চাপ তৈরি করে সেই সংবাদগুলো আমি অ্যাভয়েড করতে শুরু করেছিলাম। যে টিভি সংবাদ আমি একটা সময় শুনতাম, জাস্ট হয়তো একটা নিউজ আমি শুনলাম। আমি ওই সময়টাতে সবচেয়ে বেশি মুভি দেখেছি, বই পড়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। সেটা হয়তো নেটে বন্ধুদের সাথে আড্ডা হয়েছে, কিন্তু ওই চাপ সৃষ্টি হতে পারে। যেহেতু আমি গণমাধ্যম কর্মী, আমার আসলে সারাক্ষণই তো মানে এই জায়গাটাতে থাকার কথা, কিন্তু ওই সময়টা আমি নিজেকে সরিয়ে রেখেছি যাতে আমি এই চাপের মধ্যে না যাই, কারণ আসলেই সেটা ভীষণ রকমের চাপ তৈরি করছিল। এতজন মানুষ মারা যাচ্ছে, আচ্ছা আমিও কি সেটাতে আক্রান্ত হতে পারি? আমার অনেক কলিগের মধ্যে আমি দেখেছি যে এটা নিয়ে এক ধরনের ভয় কাজ করতো, যে তারা ওভার কনসিয়াস হয়ে যাওয়া, যেটাকে বলে, যে এত বেশি কনসিয়াস হয়ে যাচ্ছিল যে সেটা আসলে পরিবারের অন্যদের জন্য একটা সমস্যা তৈরি করে ফেলছিল, যে দূরত্ব তৈরি হচ্ছিল, ভুল বুঝাবুঝি হচ্ছিল এই ওভার কনসিয়াসনেসের কারণে। কিন্তু আমি যেটা করেছি যে এটা বন্ধ করে দিয়ে যেটাতে ঠিক আমার ভালো লাগে, যেটা করতে আমার ভালো লাগছে, কারণ আমি শুরু থেকেই যেটা প্রথমে বলেছিলাম যে আমি তৈরি করে নিয়েছিলাম, যে মাথায় নিয়ে নিয়েছিলাম যে এটা আসলে খুব ভয়ানক কিছু না, খুব ভয়ানক কিছু ঘটবে না। এই পজিটিভ বা উইল পাওয়ারটা নিজের মধ্যে রাখতে পারলে আমার মনে হয় এই জায়গা থেকে বের হওয়াটা খুব সহজ। এবং অন্তত এই সময়টাতে আমরা যারা চিকিৎসকরা আছেন তারাও পরামর্শ দিচ্ছিলেন যে টিভি কম দেখবেন। যদিও এটা আমাদের জন্য খারাপ হচ্ছে, আমি জানি, গণমাধ্যম কর্মী হিসেবে এটা বলা একেবারে উচিত না, কিন্তু এই সময়টায় অন্তত যেটা দেখলে আসলে আনন্দ পাওয়া যায়, সিনেমা, গান, এরকম নিউজ একটু কম দেখলেই ভালো, যাতে চাপ তৈরি না হয়। কিন্তু যেহেতু আপনি আমাকে সুযোগই দিলেন, আমি আরেকটু, যেহেতু আমাদের সাথে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আমি একটি প্রশ্ন আসলে করতে চাই। কারণ হচ্ছে যে তখন যে সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা যারা সার্ভাইভার, সেটা আসলে এখন আমরা আরেকটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। আমার যারা বন্ধুরা আক্রান্ত হয়েছেন বা সহকর্মীরা আক্রান্ত হয়েছেন, সবাই মোটামুটি এই সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে
শারীরিকভাবে ভীষণ রকমের দুর্বলতা ফেস করছি আমরা একটা সার্টেন টাইম, মানে 6 সপ্তাহ বা 7 সপ্তাহ পর বা 2 মাস পর অনেকেই শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন, অনেকে বুকের চাপ অনুভব করছেন, তারপর মানসিক চাপ অনুভব করছেন। হয়তো দেখা যাচ্ছে যে আমি যেমন জানি আমার এক কলিগের হাজবেন্ড এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন। সে যখন আক্রান্ত ছিল তখন সে আসলে অত খারাপ ছিল না, কিন্তু তার হাজবেন্ড আক্রান্ত হওয়ার পর সে ভীষণ রকমের স্ট্রেসড হয়ে গেছে। সে নিউজ পড়তে পড়তে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার নিউজ শেষের 5 মিনিট বা 7 মিনিট সে পড়তেই পারছে না, কারণ সে অনেক স্ট্রেসড হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার আক্রান্ত হওয়ার 2 মাস পরের ঘটনা। তারপর আবার দেখা যাচ্ছে যে আমরা যারা মেয়েরা রয়েছি, মেনস্ট্রুয়াল প্রবলেম দেখা যাচ্ছে অনেকের মধ্যে, অনেকে মোটা হচ্ছি, অনেক খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে গেছে, অনেকের খাবার খাওয়ার টেন্ডেন্সি কমে গেছে। এরকম নানা জটিল অবস্থার মধ্যে আমি জানি যে আমরা অনেকেই যাচ্ছি, সেটা আমরা সেখান থেকে বের হয়ে আসার পর, মানে আমরা সার্ভাইভ করার পরে বা সুস্থ হওয়ার পর এই জায়গাটার মধ্যে একটা লম্বা সময় ধরে যাচ্ছি। কেন যাচ্ছে এই উত্তরগুলো যদি ধন্যবাদ। আমাকে আমরা সবার সমন্বয়ে উত্তরটা নিতে চাই। ফারহানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি ইঙ্গিত আপনি করেছেন, যেটা আমাদের মনোজগতের উপর তো একটা প্রভাব ফেলেই, শরীরের উপর একটা ভিন্ন রকম প্রভাব ফেলে। যে সংকটগুলো তৈরি হয় এগুলো উতরে যাওয়ার উপায় কি? প্রথমে ডাক্তার শারমিন আব্বাসের কাছ থেকে শুনি, স্ত্রীরোগ সংক্রান্ত যে সংকটগুলো তৈরি হয় আপনি তার যদি সাজেশন দেন। ফারহানা যে কথাটি বললো, এটা কিন্তু যে পোস্ট ইলনেস একটা সময় যায়, এবং যে সময়টা আসলে খুব দরকার আমাদের, সেটাকে বলি যে আমরা রিহ্যাবিলিটেশন, এক ধরনের রিহ্যাব দরকার, যেটি আমাদের দেশে কোনো ডিজিজের জন্যই নেই। আর কোভিডটা একটা প্যান্ডেমিক, এটার জন্য তো আসলে ওভাবে আমাদের প্রিপারেশনটাই নেই। সেই জায়গাটায় মনস্তাত্ত্বিক যে আমাদের শক্তিটা, এটা ধরে রাখা খুব কঠিন হয়। এবং ফারহানা যে আমাদের আরেকজন সহকর্মীর কথা যে কথা বললো, তার বিষয়টা হচ্ছে তার হাজবেন্ড যখন এখন আক্রান্ত হলো, সে নিজেকে দোষী ভাবছে যে সে যেহেতু করোনা পজিটিভ ছিল, সেই জন্য তার পরিবারের কেউ আক্রান্ত হলো, এবং সেই সময় অনেকে তার নিজেকে ক্ষমা করতে পারছে না, ভাবছে আমি দোষী, আমার জন্য পরিবারের আজকে যারা বয়োজ্যেষ্ঠ তারাও আক্রান্ত। কিন্তু আসলে এখানে দোষ দেওয়ার বা নিজেকে দোষী ভাবার কিছু নেই, বরং মনের সাহসকে ধরে রাখলে তাদেরকে কিন্তু সেবা শুশ্রূষা করাটা খুব সহজ হবে, এবং এই সময়টা কঠিন না মনে হয়ে একটু সহজভাবে পার করা যাবে। আর মেনস্ট্রুয়েশন যে অ্যাবনর্মালিটিটা, সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এটি হচ্ছে, এবং একটি গবেষণায় দেখা গেছে, জাপান একটি গবেষণা প্রকাশ করেছে এখানে, তারা দেখেছে যে পোস্ট কোভিড স্টেটে তারা প্রায় 28% নারীদের মধ্যে এই ধরনের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, এবং যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখেছে যে তাদের যেটি হয় মেনোরেজিয়া, অর্থাৎ অত্যধিক ব্লিডিং হয়, এবং যখন মেনস্ট্রুয়েশনটা হয় এক ধরনের পেইন হচ্ছে। এই পোস্ট স্টেট টাইমে তারা 2 মাস দেখেছে যে এরকম হয়েছে। হয়তো আমাদের সেরকম কোনো গবেষণা নাই, সেই গবেষণা লব্ধ ফলাফলটাকে যদি আমরা একসেপ্ট করে নিই, তাহলে হয়তো ভাইরাসের কিছু শারীরিক ভেতরে যে পরিবর্তনগুলো করে সেটার কারণে হয়তো এরকম কিছু হতে পারে। সেই জায়গাটা আমি বলবো যদি কারো মেনোরেজিয়া হয়, তাহলে ট্রাইনিক্সামিক অ্যাসিড ক্যাপসুল ট্রাক্সিন নামে বাজারে পাওয়া যায়, 2 করে 3 বেলা 5 দিন খেলে সে ভালো থাকবে। আর যদি কারো প্রলং ব্লিডিং হয়, তাহলে ট্যাবলেট নরমেস 5 মিলিগ্রাম একটা করে 2 বেলা এভাবে টানা 21 দিন খেলে মোটামুটি তার সাইকেল এবং যে রেগুলেশন গুলো, ওগুলো মোটামুটি একটা নর্মাল পর্যায়ে ফিরে আসবে, এবং এর সাথে সে একটু ক্যাপসুল যেগুলো আয়রন বাজারে পাওয়া যায় 2 বেলা করে ইনটেক করতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা 1-2 মাসের মধ্যেই তার যে পোস্ট ইলনেস অবস্থা আছে সেখান থেকে সে নরমাল অবস্থায় ব্যাক করতে পারবে, এখানে কোনো ভয় নেই। ধন্যবাদ। এস এম মোস্তফা জামান। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে, কারণ আমরা বলছিলাম যে একটি শারীরিক বিষয়, একটি হলো মানসিক বিষয়। একটি ভাইরাস অত্যন্ত শক্তিশালী, এই ভাইরাসটির তার শরীরের যে প্রভাব, মিনিমাম আমরা বলবো 2 সপ্তাহ, কারো 1 মাস 2 মাসের সময় লাগতে পারে এতে পুরোপুরি সুস্থ হতে। আরেকটি বিষয় মনে রাখবেন যে বাসায় যাওয়ার পরে অথবা যারা বাসায় চিকিৎসা করেছেন, এই ভাইরাসের যেহেতু এমন কিছু আমরা বলবো জটিলতা হয়, আমাদের কিছু গবেষণা এসেছে, দেখা গেছে যে সরাসরি হার্টে এটি সংক্রমিত করে এবং ইনজুরি করে, মারাত্মক আমরা বলি যে ইনজুরি করে এক ধরনের অবস্থা তৈরি করে, যেটি কার্ডিয়াক অ্যারেস্ট অথবা পালমোনারি এম্বলিজম, নানা ধরনের জটিলতা তৈরি করে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, এমনকি বুকে ব্যথা হতে পারে, যেটি বলছিলেন। আমরা অনেক রোগী হারিয়েছি বাসায় যাওয়ার পরে হাসপাতাল থেকে, যেটি আসলে কারণ জানা যায়নি, কিন্তু আমরা ধরে নিই যে পালমোনারি এম্বলিজম হয়েছে অথবা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এবং সেটি অবশ্যই জটিলতা থেকে হয়েছে, করোনা ভাইরাস থেকে। আমরা সেজন্য রোগীদেরকে, যাদের এরকম ঝুঁকি থাকে, আমরা রিভারক্সিবান একটি ওষুধ আছে যে 10 মিলিগ্রামের প্রতিদিন একটু করে খেতে হবে, এবং গাইডলাইনে বলে ন্যূনতম 1 মাস খেতে হয়, এবং যদি কোনো জটিলতা থাকে কারো সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত ওই ওষুধটি খেতে হয়। তবে যদি গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, মেনোরেজিয়া থাকে, যেটি শারমিন আব্বাসী বলছিলেন, এবং তিনি একটি ওষুধের নাম বলছিলেন ট্রাক্সিন, সেটি কিন্তু দিলে কিন্তু আরো সমস্যা হবে। কিন্তু যদি বুঝতে হবে মেনোরেজিয়া থাকলে
দুটি ওষুধ একসাথে করা যাবে না, কারণ রিভারেক্টমি হলো রক্ত পাতলা করে আর ট্রাক্সিল রক্ত জমাট করে। সেক্ষেত্রে আমরা কি মেডিকেল বোর্ডের মতন করে আমরা সেক্ষেত্রে আসলে ওষুধটি নির্ধারণ করব যে আসলে আমরা কোন ওষুধটি দিব, কারণ দুটি ভিন্ন বিষয়। তবে আরেকটা হলো যে মানসিকভাবে যে চাপটি তৈরি হয় তার জন্য শরীরে নানা ধরনের তৈরি হয়। প্রত্যেকটা সেক্টরের গবেষণা আছে, যেমন তার শরীরে ব্যথা হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, তাকে এই জন্য সাপোর্ট দিতে হবে। বিদেশে যেগুলো আছে কি যে তাকে রিহ্যাবিলিটেশন, যে পুনর্বাসনের কথা বলছিল, যে বাসায় যাওয়ার পরেও টেলিফোনে সাইকোলজিস্টের মাধ্যমে তাকে চাঙ্গা করার জন্য একটি সিস্টেম আছে, যেটা আমাদের দেশে এই কালচারটি গড়ে ওঠেনি। রোগীরা বাসায় যাওয়ার পরে কিন্তু হাসপাতাল থেকে আলাদা হয়ে গেলে না, তাকে নিয়মিত এই বোঝাতে সক্ষম হতে হবে যে এটি আপনার বড় কোনো সমস্যা হবে না, এবং শুধু ওষুধ নয়, ওষুধের পাশাপাশি তাকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য এই যে সাইকোথেরাপি সেটি চালিয়ে যেতে হবে। এবং রোগীরও উচিত হবে নিজেদের সাথে, ডাক্তারের সাথে একটু সম্পর্ক রাখা, যাতে করে এই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা সবগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। আবু সাইদ শিমুল, আপনার যদি কোনো সংযোজন থাকে। আসলে আমি একটা জিনিস সংযোজন করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের আন্ডারে মুগদা মেডিকেল কলেজে যেসব রোগী ভর্তি রয়েছে তাদের কিন্তু আমরা বেছে বেছে যাদের সমস্যা তাদের ভর্তি থাকা অবস্থায় কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে। এই বিষয়টাই যদি আরেকটু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে তারা বাসায় গেলেও যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পায় সেটা খেয়াল রাখবেন। আর ফুসফুসের যে ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামটা কিন্তু আমরা ইউটিউবে এখন অনেকেই জানি, সেই ব্যায়ামটা কিন্তু আপনি সেরে যাওয়ার পরও যদি আপনি মাথানে যে জিনিসটা যদি করে যান এবং আপনি যদি পানি খান, সেই জিনিসটা আপনাকে এগিয়ে রাখতে হবে। এই জিনিসগুলো একটু যদি করেন, সুষম খাবার খান। ধন্যবাদ আবু সাইদ শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো একটু বিস্তারিত শুনতে চাইবো। এবং ফারহানুর রহমান, আপনাকে এই পর্যায়ে অনুষ্ঠানের বিদায় জানাচ্ছি। দর্শক ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন করোনায় হেল্প ডেস্ক। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, একজন লিখেছেন, আব্দুল কাদের, আমাদের ছোট ভাইয়ের বয়স 22 বছর, সে হিমোগ্লোবিন ই ডিজিজ তার, এই জন্য কোনো ওষুধ খায় না, তার জন্য তার হিমোগ্লোবিন 12.6 গ্রাম পার ডিএল এবং প্লাটিলেট কাউন্ট 149,000। এখন তার সমস্যা হলো সে মাঝে মাঝে কাশে আর মনে হয় গলাতে যেন কিছু একটা আটকে আছে, ঢেকুর আসে, বমি বমি ভাব আসে। সমাধান চেয়েছেন মোস্তফা জামান। 30 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। যেটি হলো যে তার হিমোগ্লোবিন খুবই কম, সুতরাং তার প্রথম কাজ হবে, যেহেতু তার রোগটি শনাক্ত হয়েছে, এই রোগের কারণে রক্ত হিমোগ্লোবিন কমতে পারে, একটি ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগতে পারে, রক্ত দিতেই হবে তাকে। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তার আর কোনো রোগ আছে কিনা, আরো কিছু পরীক্ষা নিতে লাগতে পারে, একজন রক্তবিদ্যা বিভাগে ডাক্তারকে দেখাবেন। প্রথম কাজ সুষম যেই খাদ্য খেলে তার রক্ত বাড়বে সেটি খেতে হবে। দ্বিতীয় কাজ হলো রক্তের একটি ট্যাবলেট দিতে হবে, যেটি আমরা হিমোগ্লোবিন বাড়িয়ে থাকে, আয়রন ট্যাবলেট খেতে হবে, এবং হলো যে একটু রক্ত দিতে হবে। এবং তার যে অন্যান্য সমস্যা, শ্বাসকষ্ট, এই হিমোগ্লোবিন কমের জন্য হতে পারে, এবং অন্যান্য কারণ থাকলে যেমন ইনহেলার নিতে পারে, ট্যাবলেট ডক্সিবা 400 মিলিগ্রামের একটি করে প্রতি রাতে খেতে হবে। আশা করি মন্টি লুকাস অনেক সময় দিয়ে থাকি, আশা করি ভালো থাকবেন। আমি একটি কথা, ধন্যবাদ মোস্তফা জামান। আমাদের হাতে আজ সময় নেই, আগামীকাল আমরা আরেকবার শুনতে চাই। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা যেখান থেকে যুক্ত ছিলেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।